আজ মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ১৪৪ ধারা ভেঙে মিছিল নিয়ে এগিয়ে গেলে ঢাকা মেডিকেলের সামনে পুলিশ তাদের উপরে গুলিবর্ষণ করে এবং সেখানে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকেই। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইস্পাহানি মির্জাপুর জিরোয়ার। আমার সঙ্গে আজকে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন একজন অতিথি, জনাব অরুণ কুমার বিশ্বাস, বিশিষ্ট গোয়েন্দা লেখক। আমরা কথা বলবো এখন। প্রিয় দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সরাসরি চলে যাব। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি। শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনার ত্যাগ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। মহামান্য রাষ্ট্রপতিকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য।
আম্মা তার নামটি ধরে একবারও ডাকবে না তবে আর? ঘূর্ণিঝড়ের মতো সেই নাম উন্মথিত মনের প্রান্তরে ঘুরে ঘুরে ডাকবে দুটি ঠোঁটের ভেতর থেকে মুক্তোর মতো গড়িয়ে এসে একবারও উজ্জ্বল হয়ে উঠবে না, সারাটি জীবনেও না। তবে আর কি করে এই গুরুভার সইবে তুমি? কতদিন? আবুল বরকত নেই, সেই অস্বাভাবিক বেড়ে ওঠা বিশাল শরীর বালক মধুর স্টলের ছাদ ছুঁয়ে হাঁটত যে, তাকে ডেকো না। আর একবারও ডাকলে ঘৃণায় তুমি কুঁচকে উঠবে। সালাম, রফিক উদ্দিন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা এখনও মাননীয় প্রধান উপদেষ্টা এসে উপস্থিত হননি এবং তিনি এখনও শ্রদ্ধা জানাননি। আমরা আবারও চলে যাব সেখানে যখন প্রধান উপদেষ্টা আসবেন। আমরা একটু আমাদের অতিথির সঙ্গে কথা বলি। জনাব অরুণ কুমার বিশ্বাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পৃথিবীতে আমরাই বাঙালি যারা ভাষার জন্য রক্ত দিয়েছে, এবং এটা 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটা স্থান পেয়েছে। এবং এই দিনটাতে পৃথিবীর সব দেশ যারা এই ভাষাকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে থাকে। কি বলবেন? ধন্যবাদ। যেমনটি বলছিলেন, ভাষা এমন একটি বিষয়, এটিকে শুধু যদি আমি সংস্কৃতির একটি অংশ হিসেবে বলতে চাই, সেটি বোধহয় যথেষ্ট হবে না। এবং এটা বাঙালি জাতি হিসেবে আমাদের সেই যে শ্লাঘা বা সেই গর্বিত হওয়ার বিষয়টি কিন্তু থেকেই যায়। কারণ পৃথিবীতে আর কোনো জাতি নেই যারা কিনা সরাসরিভাবে নিজের মায়ের ভাষাকে প্রাপ্য সম্মান দেওয়ার জন্য এবং নিজের ভাষার যে সম্মান সেটিকে যদি ভুলুণ্ঠিত করতে না পারে, তার জন্য রক্ত দেওয়ার ইতিহাস পৃথিবীতে কোথাও নেই। আমরা সবাই স্বাধীনতা চাই, কিন্তু সেই স্বাধীনতার আগে যে নিজের প্রত্যয়, নিজের সংস্কৃতিকে যে সমুন্নত রাখার যে প্রয়াস, সেটি কিন্তু 1952-তে আমাদের বাংলা ভাষাভাষীরাই করেছেন এবং তার জন্য তাদের রক্ত দিতে হয়েছে, অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে, তবু তারা কখনো মাথা নিচু করেনি। অর্থাৎ এই যে ভাষা আন্দোলন এবং এটা যে এখন সারা বিশ্বে পালিত হচ্ছে, এটি আমাদের কাছে অবশ্যই একটি গর্বের ব্যাপার। এবং 21 মানে আমাদের মাথা নত না করা, এটা কিন্তু সর্বাংশে সত্যি একটি কথা। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যাব। মহামান্য রাষ্ট্রপতি সম্মান জানিয়েছেন, এখন প্রধান উপদেষ্টা উনি আসবেন একটু পরে। আসলে আমরা আবারও সেখানে চলে যাব। আমরা আলোচনাতেই থাকি। সালাম, বরকত, রফিক, জব্বার সহ যারা প্রাণ দিলেন, আমরা কি তাদের এই যে স্মৃতির যে পাঠাগার আছে কোথাও কোথাও, সেগুলো আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে দেখে থাকি যে সেগুলোকেও অপরিচ্ছন্ন, অপরিষ্কারভাবে পড়ে আছে, তাদের সেগুলোর যত্ন নেই। এই যে স্মৃতি জাদুঘরগুলো করা হয়েছে তাদের নামে, সেগুলো আসলে আরও কীভাবে সংরক্ষণ করা যায়? এটি অবশ্যই আমি বলতে চাই একটা দুঃখজনক যেই ঘটনা, যে আমরা তাদেরকে সেভাবে এখন আর মনে করতে পারছি না, মনে রাখছি না, বা তাদের স্মৃতি তর্পণ করছি না। এটার জন্য দায় শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রের কাছে ঠেলে দিলেই যে ঠিক হবে তা কিন্তু নয়। কারণ আমরা জানি, আপনি যে বললেন যে বিভিন্ন জায়গায় তাদের নামে, সেই ভাষা শহীদদের নামে যে গ্রন্থাগারগুলো রয়েছে, তার আশেপাশে তো অনেকেই রয়েছেন শিক্ষিত মানুষ যারা কিনা নিজের মতো করে কমবে খাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু তাদের দিকে কোনো নজর দিচ্ছি না। এটা কিন্তু আমাদের জাতি হিসেবে এটা এক ধরনের দৈন্যের একটা পরিচয়। এবং আমি মনে করি যে এর জন্য শুধু রাষ্ট্র নয়, রাষ্ট্রের পাশাপাশি আমরা যারা শিক্ষিত মানুষ, যারা বাংলা ভাষাভাষী, বাংলায় কথা বলি এবং লেখা বা সাহিত্য রচনা করি, আমাদের উচিত আমাদের উত্তর প্রজন্ম বা আমাদের যারা প্রজন্মে রয়েছে তাদেরকে নিয়ে সেই লাইব্রেরিগুলোতে মাঝে মাঝে সেখানে যাওয়া এবং এই ইতিহাস তুলে ধরা। ইতিহাস বিমুখ যে জাতি, তারা কিন্তু বেশি দূর কখনোই এগিয়ে যেতে পারে না। বরং আমাদের মাঝে মাঝে যে সেই লাইব্রেরিগুলো আমরা পরিভ্রমণ করতাম, সেটা আর্কাইভাল ভ্যালু রয়েছে, সে সমস্ত সাহিত্য মর্যাদা তো আছেই, সেই যে ইতিহাস, সেটি কিন্তু আমাদের বাংলা ভাষাকে এখনও সঞ্জীবন করে রেখেছে। অর্থাৎ সেখানে আমাদের অবশ্যই আমাদের নতুন প্রজন্মকে সেই সব জায়গায় নিয়ে যাওয়া উচিত। এবং যারা আমাদের উত্তর প্রজন্ম রয়েছে, তাদের জন্য এটি একটি, আমি মনে করি যে নিজেকে চিনে নেওয়ার, বুঝে নেওয়ার একটা উপলক্ষ তৈরি করে। এবং সেক্ষেত্রে রাষ্ট্র, ব্যক্তি পর্যায়ে, প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যায়তন, তাদেরও কিন্তু একটা দায় থেকে যায়। হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা কি এই দিনটাকে শুধু একটি দিন হিসেবেই বিচার বিশ্লেষণ করে সেই আয়োজনটা কি রাখছে কিনা, সেটা আপনার কাছে মনে হয় কিনা? যেমন এই যে আজকে 21শে ফেব্রুয়ারি আমরা হয়তো সবাই বিভিন্নভাবে উদযাপন করব, তাদেরকে স্মরণ করব, শ্রদ্ধা জানাবো। এছাড়া আর বাকি দিনগুলোতে তো আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে
কথা বলি না, এটাও তাদেরকে স্মরণ করি না। কিন্তু আপনি যথার্থই বলেছেন। আপনি দেখে থাকবেন যে এই 21শে ফেব্রুয়ারির পরে আমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে আবার আপনার সঙ্গে কথা বলবো। মাননীয় প্রধান উপদেষ্টা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। রহমান খান ও সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর জনাব সাইফুদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, মাননীয় প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আব্দুস সালাম ও ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমেদ। এছাড়াও মাননীয় প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণের জন্য পবিত্র শহীদ মিনারের মূল বেদির দিকে ধীর লয়ে এগিয়ে যাচ্ছেন। বেহেলার সুরে রাঙা হৃদয়ের বর্ণ লেখায় পলাশের আর রামধনুকের গভীর চোখের তারাই তারাই দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন। যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নাম। তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্বর। আমার মায়ের সোনার নোলক, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে। মাননীয় প্রধান উপদেষ্টা শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করলেন এবং নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে এগিয়ে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। প্রিয় দর্শক, আমরা সরাসরি ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা শুভেচ্ছা জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন ভাষা শহীদদের প্রতি। আমরা আবারও অতিথির কাছে যাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, এই দিনটিকে কি আমরা
বিশেষ একটি দিন হিসেবেই গণ্য করছে কিনা? এই যে পুরো বছরে আমাদের এটা নিয়ে কোনো কর্মকাণ্ড নেই, আমরা কি আসলেই বাংলাকে আমাদের ভিতরে ধারণ করতে পেরেছে কিনা? এটা আসলে আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাই, কারণ আপনি ঠিকই বলেছেন, আমরা অনেকটা আনুষ্ঠানিকতা প্রবণ জাতিতে পরিণত হচ্ছি। আমরা মনে করি যে এটি একটি বিশেষ দিনের মধ্যে সীমাবদ্ধ থাকাটাই আমাদের কাজ, কিন্তু এটার যে প্রকৃত স্পিরিট বা তাৎপর্য, সেটা কিন্তু আমরা প্রায়শই সেই তাৎপর্য অনুধাবন করতে ব্যর্থ হই। তা যদি না হতাম, তাহলে আমরা আমাদের মা বাবার সঙ্গে প্রতিদিন দেখা হলে যেমন হাসি বিনিময় করি, বাবা মা যেমন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে, সেরকম আমাদের মায়ের ভাষা বা শহীদ মিনার বা যে রাষ্ট্রীয় যে বিষয়গুলো রয়েছে, যেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেই একাত্মতার সঙ্গে মিশে থাকা উচিত ছিল, কিন্তু সেটা আসলে থাকছে না। বরং যেটা হয়েছে, এখন আমরা শুধুমাত্র একটি দিনের মধ্যে আবদ্ধ থাকছি তাই নয়, বরং অন্যান্য সময়ে কিন্তু মাতৃভাষা কিংবা আমরা ভাষা আন্দোলন এগুলোকে শুধু বেমালুম ভুলেই যাই না, বরং অনেক সময় আছে বিপ্রতীপ আচরণও করে থাকি। আমরা আবারও আলোচনা করব। আমরা আবার 21-এ আমরা আবারও শহীদ মিনারে চলে যাচ্ছি। সেখানে মাননীয় প্রধান বিচারপতি আছেন, শুভেচ্ছা জানাবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যবৃন্দ এ পর্যায়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। মাননীয় উপদেষ্টাবৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন জনাব সালেউদ্দিন আহমেদ, জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত, জনাব আদিলুর রহমান খান, জনাব আলী ইমাম মজুমদার, জনাব মোহাম্মদ ফৌজুল কবির খান, সৈয়দা রিজানা হাসান, জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জনাব ফারুকি আজম বীর প্রতীক, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাকত হোসেন, জনাব নূরজাহান বেগম, অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, জনাব ফরিদা আক্তার, জনাব শারমিন এস মুর্শিদ, ডক্টর আফামা খালিদ হোসেন, জনাব সুপ্রদীপ চাকমা, জনাব শেখ বশির উদ্দিন, জনাব মোহাম্মদ মাহফুজ আলম, জনাব মুস্তফা সরোয়ার ফারুকি, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, জনাব লুৎফে সিদ্দিকী, ডক্টর খলিলুর রহমান, জনাব খোদা বক্স চৌধুরী, অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম। মাননীয় উপদেষ্টাবৃন্দ এই মুহূর্তে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীর মাননীয় সদস্যবৃন্দ এই মুহূর্তে শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। পুষ্পস্তবক অর্পণ করবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের মান্যবর রাষ্ট্রদূত, কূটনীতিক ও হাই কমিশনার বৃন্দ। আমার মায়ের সোনার নোলক। নোলক কবিতাটি কবি আল মাহমুদ। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে?
হাত দিও না, আমার শরীর ভরা বল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাঁক ছড়িয়ে থাকে। পাঁক ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন, আমরা তো সব পাক পাকালি বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিঁধেছি নোলক পরিণত, ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ। এলিয়ে খোঁপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। হিমালয় থেকে সুন্দরবন, সুকান্ত ভট্টাচার্য। হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ, জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে এ পর্যায়ে সচেতনতার পুষ্পস্তবক ধান। অর্পণ করবেন গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের বাংলাদেশের প্রাণ। মাননীয় প্রধান নির্বাচন হয় কমিশনার ধান, নয় প্রাণ, ও এ নির্বাচন শব্দে আজ কমিশনার সারা দেশ বৃন্দ। দিশেহারা। একবার মরে প্রধান পড়ে গেছে নির্বাচন আজ কমিশনার মৃত্যুর ভয় তারা। জনাব এএমএ সাবাস বাংলাদেশ, নাসির উদ্দিনের নেতৃত্বে পৃথিবী অবাক তাকিয়ে রয়। নির্বাচন কমিশনার বৃন্দ সরকার এই মুহূর্তে পুষ্পার্ঘ নিবেদন করবেন। করে যাবে সোনালী নয়ক রক্তে রঙিন ধান। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রিয় দর্শক, আমরা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যাচ্ছি সরাসরি। সেখানকার শহীদ মিনারে সবাই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, ভাষা শহীদদের প্রতি। আমরা সেখানেই সরাসরি চলে যাচ্ছি। পুষ্পস্তবক অর্পণ করছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহৎ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম পুষ্পস্তবক অর্পণ করছেন। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজেপির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করছেন। পুষ্পস্তবক অর্পণ করছেন র্যাব মহাপরিচালক জনাব একেএম শহীদুর রহমান। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইর মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ পুষ্পস্তবক অর্পণ করছেন। না, এই প্রোটোকলের বাইরে করতে পারবো না রে বাবা। স্যার ডিসি স্যার চিফ প্রোটোকল অফিসার স্যার। কোনটা কোনটা কোনটা? ডিসি স্যার চিফ প্রোটোকল অফিসার, বিভাগীয় কমিশনার স্যার, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। পুষ্পস্তবক অর্পণ করছেন জেলা প্রশাসক ঢাকার পক্ষে জনাব তানবীর আহমেদ, জেলা প্রশাসক। এ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং উদযাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদ, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী অধ্যাপক ডক্টর আব্দুস সালাম ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা পুষ্পার্ঘ নিবেদন করছেন। এই দুইটা স্যার একটু ভাই, আমাকে ডিস্টার্ব করতে নিষেধ করো না। পুষ্পার্ঘ অর্পণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ। নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত চেয়ারম্যান মাননীয় উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। আমরা আবারও আলোচনায় যাব। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আমরা কি একটি দিনের মধ্যে এটাকে রেখে দিচ্ছি কিনা? আমার মনে হয় আমি এ বিষয়ে যথার্থ বলেছি, যথেষ্ট বলেছি, এবং এটা তো বলার অপেক্ষাই রাখে না যে আসলে আমাদের মধ্যে সেই ভাষাপ্রীতি বলি বা যেটাই বলি, আমরা আঞ্চলিকতার মধ্যেও হারিয়ে যাই,
আমরা নতুন করে নিজস্ব একটা ভাষা শৈলী তৈরি করার চেষ্টা করছি প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে। সেটা নাট্য বা যে ভাষা হওয়া উচিত সেখানেও আমরা পরিশীলনের অভাব দেখতে পাই। সেখানে দেখা যাচ্ছে আমরা এমনও করে থাকি যে আসলে যেটা হয়তো অসংসদীয় ভাষা সেটিও আমরা তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এগুলো আসলে আমি মনে করি এক ধরনের নৈরাজ্য। এই নৈরাজ্য যদি আমরা দূরে ঠেলে না দিতে পারি তাহলে কিন্তু এই ভাষা দিবস বলি বা শহীদদের প্রতি আসলে সেইভাবে শ্রদ্ধা জানানো হবে না। এটা আপনি হ্যাঁ, বুঝতেই যেমনটি পারছেন। আপনি বললেন যে আসলে নাটক সিনেমাতেও কিন্তু এখন আমরা এই যে বাংলা ভাষার যে বিকৃতি সেটা বিভিন্নভাবে দেখছি এবং প্রতিনিয়তই এবং সেটা বেড়ে আমাদের তরুণরা যাচ্ছে। শিখছে, আমাদের যারা কোমলমতি শিশুরা সেগুলো শিখছে, এটা বিগড়েও যাচ্ছে। এবং এটাকে তো সবাই এখন ফ্যাশন হিসেবেও নিচ্ছে কিছু কিছু জায়গায়, যে না এটা এভাবে বলাটাই হচ্ছে এখন একটা ফ্যাশন হ্যাঁ, হিসেবে আমরা যদি দাঁড়িয়েছে। সেরকম বলতে চাই ট্রেন্ড কিংবা ফ্যাশন বলতে পারি, অনেক সময় এই ধরনের ভাষা ব্যবহার করে যেটা কিনা আমি বর্জ্য ভাষা বলতে চাই, যেটা কোনোভাবেই জীবন ঘনিষ্ঠ নয়, মননশীলতার পরিচয় তো বহনই করে না, এগুলো এই ট্রেন্ডস কিন্তু আমাদেরকে অনেকাংশে আমাদের যে প্রকৃত ভাষা সেটাকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের, যদি আমি বলি ভেজাল, তাহলে ভেজাল মিশ্রিত করে দিচ্ছে এবং এটা কোনোভাবেই আমি মনে করি না এটা মনোগ্রাহী কোনো বিষয়। এখান থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। সেক্ষেত্রে অভিভাবক, রাষ্ট্রীয় পর্যায়ে যারা রয়েছেন তারাও ব্যবস্থা নেবেন এবং অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা বড় ভূমিকা রয়েছে। বড় ভূমিকা আছে। এবং আমরা আরেকটু কথা বলতে চাই, আজকে গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা 21 পদক প্রদান করেছেন 17 জন ব্যক্তি এবং নারী ফুটবল দল। জাতীয় নারী ফুটবল দলকে। এখানে জাতীয় নারী ফুটবল দলকে উনি অন্যভাবে একটু বলেছেন, তো আপনি আসলে কি বলবেন? এটা অবশ্যই অত্যন্ত ইতিবাচক একটি দিক, কারণ আমি মনে করি যে সুস্থ মনন গঠনের জন্য কিন্তু শারীরিক সুস্থতা দরকার। এবং আপনারা জানেন যে আবহমান কাল থেকে বাঙালি সংস্কৃতির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলা কিন্তু মিশে রয়েছে। এবং আমার সবচেয়ে ভাবতে ভালো লাগছে যে আমাদের যারা নারী ফুটবলার তারা একাদিক্রমে একাধিকবার বাংলাদেশের নাম এবং মান কিন্তু বিশ্ব মঞ্চে তুলে ধরেছেন। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা অত্যন্ত সময়োপযোগী একটি কাজ এবং নারী ফুটবল দলকে এই পুরস্কার প্রদানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে তারা যাতে ভবিষ্যতে আরও ভালো খেলতে পারে সেই ধরনের একটা প্রণোদনাও কিন্তু এখানে তারা খুঁজে পাবে বলে আমি মনে করি। এবং এবারের যে 21 পদক প্রদান, সেখানে আমরা সাধারণত আগে দেখতাম যে এখানে কিছু বায়াসড ছিল ব্যাপার, যে অমুক দলের অমুক গোত্রের না হলে আসলে সবাই পেত না। তো এবারে কিন্তু আমরা দেখলাম একটু অন্যরকম মনে হলো। আপনার কাছে কেমন লাগলো এবারে? আমি তো মনে করি যে আমরা যে নতুন করে শুরু করার যে মানে সব কিছু নতুন করে বিনির্মাণ করার যে একটা প্রত্যয় নিয়ে শুরু হয়েছে, আমি মনে করি সেক্ষেত্রে এরকম কিছু ইতিবাচক বদল তো আমরা, পরিবর্তন তো আমরা দেখতেই চাই এবং আমরা মনে করতে চাই, বিশ্বাস করতে চাই যে এই পুরস্কার প্রদান অবশ্যই যারা পুরস্কার পেতে পারেন বা একেবারে যথার্থ ব্যক্তির কাছেই পৌঁছবে এবং পৌঁছায়, এটাই আমরা দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু কথা বলবো বইমেলা নিয়ে। 21 বইমেলা গিয়েছেন এবার? ডেফিনেটলি এটা একটা আমার অত্যন্ত প্রিয় প্রসঙ্গ। আপনি জানেন যে আমি সরকারি চাকরির পাশাপাশি আমি মূলত একজন লেখক এবং লিখতে ভালো লাগে, পড়তে ভালো লাগে এবং আমি যখন নটরডেম কলেজে পড়েছি তখন থেকেই আমার কাছে একটা জিনিস খুব ক্লিয়ার হয়েছে যে আপনি যদি সুস্থ এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করতে চান, যদি জীবনকে উদযাপন করতে চান, তাহলে বইয়ের সঙ্গে উদযাপন করতে হবে। মেলায় আমি এ পর্যন্ত অনেকগুলো দিনই গিয়েছি এবং কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি বটে, সবকিছুই যে খুব ইতিবাচক ছিল তা নয়। পরিবেশ আপনি কেমন দেখছেন? প্রতিবার তো মেলার পরিবেশ নিয়ে অনেক কথা হচ্ছে। এমনিতে তো খুব ভালো, কারণ এবারে স্টল সংখ্যা অনেক বেড়েছে এবং নতুন নতুন যারা স্টল পেতেন না তারা পেয়েছেন, তারা খুবই খুশি এবং আমি মনে করি যে এমনিতে মেলা সিমটাম সবই ঠিকঠাক আছে, তবে ভিড়টা কিন্তু এখনও মানে পাঠক ক্রেতার ভিড় এখনও আমি ওভাবে দেখিনি। তবে এখনও তো অনেক কতগুলো দিন বাকি রয়েছে, আশা করছি আগামী দিনগুলোতে মেলা আরও বেশি জমে উঠবে এবং সবকিছু মিলিয়ে ভালো আমাদের পরিচ্ছন্ন মেলা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে সেখানে মেলায়? আমি তো খুব একটা নিরাপত্তাহীনতার খুব একটা কিছু দেখিনি, তবে কয়েকটি প্রবেশ পথে বাইরে থেকেই প্রচুর হকার আমি দেখেছি। এই হকারের কারণে কিন্তু আমাদের যারা পাঠক পাঠিকা রয়েছেন তাদের প্রবেশে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে এবং এই বিষয় নিয়ে যখন সমালোচনা হয়েছে তখন ব্যবস্থাও কর্তৃপক্ষ নিয়েছে। তো আমি মনে করি না যে এটা খুব একটা বড় ইস্যু, কারণ যারা প্রকৃত পাঠক বই ভালোবাসে তারা এটুকু সমস্যা সামলেও তারা মেলায় যাবেন এবং মেলায় গিয়ে বই কেনেন, এটা আমার ধারণা। না, আমরা শুনছি যে যারা যাচ্ছেন মেলাতে অনেকেই ঘুরতেই যাচ্ছেন, খুব একটা বই কিনছেন বলে অনেকেই বলছেন। এটা খুবই একটা কমন কথা, আমরা প্রতি বছর এটা দেখে থাকি। মেলা মানে হলো মিলন, অনেক ধরনের মানুষ আসবেন, সেখানে লেখক যাবেন, পাঠক যাবেন, প্রকাশক যাবেন। সবচেয়ে মজার ব্যাপার, আপনি ঠিকই বলেছেন, অনেকে কোনো কারণ ছাড়াই যান।
তারা দেখা যাচ্ছে সেখানে তাদের বন্ধু বান্ধব নিয়ে জাস্ট মজা করতে গিয়েছেন, এরকমও আছে। সবাই তো বই কেনেন না, কেনা সম্ভব না, অনেকে কেনেন না, ঘুরতেই যান। আচ্ছা, বইয়ের স্টল ছাড়াও এবার আমরা মেলায় দেখেছি, আমরা গত কিছুদিন আগে আপনিও পত্রপত্রিকায় দেখেছেন যে বইয়ের স্টল ছাড়া এবার আমরা অন্যান্য কিছু স্টল দেখেছি, যেখানে আপনি হয়তো জানেন যে স্যানিটারি ন্যাপকিনের একটা শোরুম ছিল, ছোট স্টল ছিল, সেই দোকানটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে মেলা কর্তৃপক্ষ, বা দিয়েছেন। আপনি কি মনে করেন যে এই বই মেলার ভিতরে এই ধরনের একটা যে, যদিও এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু এই জিনিসগুলো থাকতে পারে কিনা মেলার ভিতরে, নাকি আপনি শুধুই বলবেন যে মেলার ভিতরে যেহেতু বই মেলা শুধু বই থাকবে? দেখুন, এটা প্রশ্নটার উত্তর দেওয়া সহজ, আবার একটু সহজও নয়। আপনি যদি যেই স্যানিটারি ন্যাপকিনের কথা বললেন, এইটা কিন্তু আমরা যেমন বইমেলায় যদি পানীয়ের ব্যবস্থা থাকতে পারে, আইসক্রিম থাকতে পারে, খাবার থাকতে পারে, তাহলে আমাদের যারা নারী পাঠক রয়েছেন তাদের জন্য এটা একইভাবে একটা জৈবিক চাহিদার বিষয়, জৈবিক প্রয়োজনীয়তার বিষয়। এটা নিয়ে আমরা নেহাতি বিতর্ক করতেই পারি, তবে আমি মনে করি এটা একটা ইনোভেশন আছে এর মধ্যে অবশ্যই, এবং এটা অপ্রয়োজনীয় তাও বলতে চাই না। এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার, যে আপনি এটা কীভাবে দেখছেন। এখন আপনি যদি এটাকে সোশ্যাল ট্যাবু মনে করেন সেটা ভিন্ন কথা, কিন্তু আমি মনে করি যাদের মস্তিষ্কজাত এই বিষয়টি, আমি তাদেরকে নেহাতি মানে নেতিবাচকভাবে আমি দেখতে চাই না। এটা এমন কোনো অপরাধও হয়নি, এটা প্রয়োজনীয়তাও রয়েছে। এখন বাকিটা আমি মনে করি কর্তৃপক্ষ ব্যাপারটি বুঝেছেন এবং তারা কিন্তু এটা ফেরতও নিয়েছে, আমি যতদূর জানি। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা কথা বলছিলাম বইমেলা নিয়ে। তো আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনি তো নিজে বই লেখেন, এবং আমরা ছোটবেলায় সবাই গোয়েন্দা রিলেটেড যে বইগুলো সেগুলি বেশি পড়তে চাই, 3 গোয়েন্দা, এবং আপনি নিজে গোয়েন্দা রিলেটেড বই বেশি লেখেন। যদি একটু বলেন যে এবার আপনি কয়টি বই করেছেন এবং এবারে একটি উল্লেখযোগ্য বই এসছে, আপনি দেখতেই পাচ্ছেন কাভার, একটি খুনের প্রস্তাব। এটা একটা ডিটেকটিভ নভেল এবং এটার সেন্ট্রাল ক্যারেক্টার অলোকেশ রয়। তো আমরা বিভিন্ন ধরনের প্রস্তাব পেয়ে থাকি, প্রেমের প্রস্তাব পাই, অনেক সময় আছে অর্থকরীর প্রস্তাব পাই, কিন্তু একটি খুনের প্রস্তাব আমি লেখক হিসেবে মনে করি, এটা আমি আমার যাকে আমি খুব সতর্কভাবে অনুসরণ করার চেষ্টা করি, শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা দামি কথা বলেছেন, যে আপনি আপনার যে কোনো গল্প বা যে কোনো আখ্যানের প্রথম প্যারার মধ্যে যদি আপনি পাঠককে বেঁধে ফেলতে না পারেন, তাহলে সেই জিনিস কিন্তু আর পাঠক পড়বে না। অর্থাৎ ডিটেকটিভ স্টোরির একটা সবচেয়ে বড় চমৎকারিত্বের ব্যাপার হলো এখানে কিন্তু সাসপেন্স থাকে, যেটাকে বলে ইন্ট্রিগ, টুইস্ট অ্যান্ড টার্নস, এগুলো থাকে। আপনি দেখবেন সৃষ্টির খুব আদি থেকেই কিন্তু এই রহস্যময়তা, রহস্যপ্রিয়তা ব্যাপারটি রয়েছে। এবং আমি যদি বলি যে 1842 সালে প্রথম ডিটেকটিভ গল্প লেখেন এডগার অ্যালান পো, এবং সেখানে দেখা গেছে তখন ডিটেকটিভ শব্দটা তৈরিও হয়নি, ফ্রান্স পুলিশের মধ্যেই শব্দটি এসছে। তখন পুলিশ বিভাগই এই ডিটেকটিভ শব্দটাকে খুব অসম্মানের চোখে দেখতেন, যে এটা একটা কেমন জিনিস। কিন্তু যেটা দেখা গেছে যে ডিটেকশন থেকে ডিটেকটিভ শব্দটা এসছে, বা যদি আমি গোয়েন্দা শব্দটার একটু ব্যুৎপত্তিগত জায়গায় যাই, তাহলে ফার্সি শব্দ গোয়েন্দা থেকে এসছে, গোয়েন্দা অর্থাৎ কোনো কিছু খুঁজে ফেরা। তো এই যে স্পেশাল টাইপ অফ, আমি যেটা বলি যে গোয়েন্দা সাহিত্যের এপার বাংলায় কিন্তু এখনও ঠিক ওইভাবে রমরমা হয়নি, কিন্তু আমরা যদি বাংলা সাহিত্যে ওপার বাংলার দিকে যাই, আপনি এরকম প্রচুর ক্যারেক্টার পাবেন। আমরা ফেলুদার কথা বলতে পারি, ব্যোমকেশ বক্সির কথা বলতে পারি। ইংরেজি সাহিত্যের সবচেয়ে সেলিব্রেটেড ক্যারেক্টার হলো শার্লক হোমস, আর্থার কোনান ডয়েল। সে অনেক গত শতাব্দীর শেষের দিকে উনি স্টার্ট করেছেন, গত শতাব্দীর আগের শতাব্দীতে। তো বলা হয় যে বাইবেলের পরে সবচেয়ে বেশি ছাপাকৃত সব বইই হলো শার্লক হোমস। আপনার কি মনে হয় আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে বা পাঠক রয়েছে, তারা কিন্তু ডিটেকটিভ গল্প গোগ্রাসে গিলছে? হ্যাঁ, ডিটেকটিভ এবং আপনার হচ্ছে সায়েন্স ফিকশন, এগুলোই বেশি পড়ছে। হ্যাঁ, সায়েন্স ফিকশনও চলছে, বাট সায়েন্স ফিকশন বর্তমানে আমার মনে হয়েছে যে এইবারের মেলায় সায়েন্স ফিকশন কিন্তু কম ছাপা হয়েছে। এটা আমাদের জন্য ভালো খবর নয়, কারণ আমি চাই আমাদের যারা পাঠক রয়েছে তারা যুক্তিমনস্ক হোক, তারা যে কোনো কিছু করার পেছনে, পড়ার পেছনে তাদের মধ্যে যেন একটা কার্যকারণ সম্পর্ক, তারা যেন আবেগকে অপচয় না করে, যেটাকে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স বৃদ্ধিতে গোয়েন্দা গল্পগুলো অত্যন্ত পজিটিভ একটা ভূমিকা রাখে, কারণ সেখানে আপনি দেখবেন যে একটা ডিটেকটিভ স্টোরি যখন আপনি পড়েন, সেখানে একটা ঘটনা ঘটছে, কেন ঘটছে, ক্রিমিনাল কেন ক্রাইম করছে, এবং ডিটেকটিভ তার পিছু ধাওয়া করতে গিয়ে কি কি স্টেপ ফলো করছে। সে দেখা যাচ্ছে ক্রাইম সিনে যাচ্ছে, সেখান থেকে ক্লু নিয়ে এসছে, ফিজিক্যাল এভিডেন্স সংগ্রহ করছে, ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করছে, যেটা আমরা নর্মালি দেখি ফরেন্সিক সায়েন্স যেটা বলে। অর্থাৎ এটা পাঠককে তার গল্পের মধ্যে বেঁধে ফেলে,
পাঠক একসময় মনে করে যে সেও এই গল্পের একটা অংশ। সেও কিন্তু তখন গোয়েন্দার মতো নিজেও সেই অপরাধীকে ধরবার জন্য বইয়ের মধ্যে থেকেই সে চেষ্টা করে যে সে সবার আগে ধরতে চায়। আপনার এই বইয়ের পাঠক কারা, কত বছর বয়সের? এটা একটা দারুণ কোয়েশ্চেন করেছেন। আমার কাছে মনে হয় আপনি যেমনটি বলছিলেন শৈশবে কৈশোরে কিন্তু আমরা 3 গোয়েন্দা পড়েছি। সেখানে মুসা, রবিন, কিশোর এদের কথা কিন্তু আমরা পড়েছি, যদি এগুলো আসলে মৌলিক নয়, এগুলো অনুবাদ সাহিত্য, বাট আমাদের কাছে অনেক মজাদার মনে হতো। তো সেই অর্থে যারা রহস্য পছন্দ করে সেটা মানে আবাল বৃদ্ধ বনিতা, আমি তো বলতে চাই আমার কিছু কিছু পাঠক আছে তারা রিটায়ার্ড, কিন্তু তাদের ডিটেকটিভ গল্প পড়তে ভালো লাগে। আমি প্রশ্নটা করেছিলাম এজন্যই যে এখনকার ছেলেমেয়েরা তারা কিন্তু মূলত বাংলা বই কি আসলে পড়ছে আর খুব কম পড়ছে। এখন হয় কি, আমরা যদি একটু পজিটিভলি ভাবি, তাদের না পড়ার একটা বিশেষ কারণ রয়েছে। তারা কিন্তু এখন গুগল সার্চ করে অনেক কিছু পেয়ে যাচ্ছে, এন্টারটেইনমেন্ট হচ্ছে, তারা টিকটক করছে, তারা সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকছে, এগুলো সব ঠিকই আছে। কিন্তু একজন লেখক হিসেবে আমি মেজার করি যে দেখেন 18 কোটি মানুষের মধ্যে আমাদের তরুণ প্রজন্ম বা তাদের সদস্য কত। এখন আমি যদি সেই আগের মতো ভাবি যে রবীন্দ্রনাথের আমলে, তখন যেটা আমরা দেখতাম যে তারা মধ্যাহ্ন ভোজনের পরে বিশেষভাবে যারা নারী পাঠক তারা কিন্তু হয় পাশা খেলতেন, লুডো খেলতেন অথবা বই পড়তেন। এখন কিন্তু পৃথিবী সেখানে থেমে নেই। আপনার এই বাস্তবতাকে মেনে নিয়েই বলতে হবে যে কত পার্সেন্ট মানুষ বই পড়ছে। তাতে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। তারা ইলেকট্রনিক বই পড়ছে, তারা হয়তো অডিও বুক শুনছে, কিন্তু বইয়ের সঙ্গে আছে না। এখন ধরেন এই সময়টায় আমরা যখন বিভিন্ন মানুষের গল্প শুনি যারা তাদের ক্যারিয়ারে এবং ভালো অবস্থানে আছে, তারা বলেন যে ছোটবেলায় তারা লুকিয়ে লুকিয়ে বই পড়তেন। যখন টেক্সট বুক পড়তেন সে সময় হয়তো টেক্সট বুকের ভিতরেও বই লুকিয়ে রেখে পড়তেন। কিন্তু এখন কিন্তু আমরা সেটা দেখছি না। এখন বাচ্চাদেরকে আমরা দেখছি যে মোবাইলে তারা হচ্ছে খাবার সময় বা অন্য সময় তারা কার্টুন দেখে খাচ্ছে, ইংলিশ গান শুনে খাচ্ছে। তারা কিভাবে বাংলা বই? এটা বাস্তবতা, এটা আপনি একটা সঠিক একটা আপনার অবজারভেশন। কিন্তু এখানে এই সমস্যাটা উদ্ঘাটন করেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের যেটি করতে হয়, যেমন ধরেন আমার বাবা মা শিক্ষক ছিলেন, বাসায় প্রচুর বই ছিল, তো যেটা হয়েছে বইয়ের যে একটা বাতাবরণ তার মধ্য দিয়েই বেড়ে ওঠা। কিন্তু এখন যেটা হয়েছে আমাদের দুনিয়াই অনেক ফাস্ট হয়ে গিয়েছে, আমাদের জীবন জীবিকা অনেক বেশি যেটাকে মানি সেন্ট্রিক, অর্থকরীর দিকে কনজিউমারিস্ট বলি আমরা, যে খুব ভোগবাদী হয়ে পড়ছি। সেক্ষেত্রে যেটা হয়, স্কুলের শিক্ষকদের একটা ভূমিকা রয়েছে। আমার মনে আছে আমরা যখন 9-10-এ পড়ি তখন র্যাপিড রিডার বলে একটা বই ছিল, সেটা তাড়াতাড়ি পড়ে শেষ করতে হতো এবং সেটা বাংলা ইংরেজি 2 ভাষাতেই। সেটা নম্বর পেতাম না আমরা, কিন্তু ওইটার মধ্য দিয়ে আমাদের পাঠাভ্যাস তৈরি হয়েছে, রুচি এবং মনন তৈরি হয়েছে। শিক্ষকরা বলতেন যে এই বইটা পড়ো। আমরা অনেক ঠাকুরমার ঝুলি থেকে শুরু করে ডিফারেন্ট শরৎচন্দ্রের বই পড়েছি, কিন্তু আমাদের গার্ডিয়ানরাও কিন্তু সেই কাজটি করতেন। আমার মনে আছে আমার মায়ের মুখে শোনা যে সেই আরব রজনীর দেশে, আমার এখনও কিন্তু সেই সবগুলো গল্প মনে আছে, দুনিয়ার জাদি, শাহার জাদি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের গার্ডিয়ানরা কিন্তু সেগুলো এখন করছে না। বাবা মা শুধু ব্যস্ত থাকছেন অফিসে, তা নয়, যতক্ষণ তারা সময় পান তখন তারা ঠিক মানে ওই প্যারেন্টিংটা করছেন বলে আমার মনে হচ্ছে না। প্যারেন্টসরাও বাসায় বসে মোবাইল দেখছে, বাচ্চারাও মোবাইল দেখছে, এভাবেই আসলে সময় কেটে যাচ্ছে। সেজন্যই বলছি যে বাচ্চাদেরকে কিভাবে এই বাংলা বই পড়ার প্রতি মনোযোগী করা যায়, আপনি কিভাবে বলবেন? এর সবচেয়ে প্রথম উপায় হলো বই সহজলভ্য করতে হবে, এবং বাচ্চারা কিন্তু খুব অনুকরণ প্রিয়। আপনি জানেন বই হলো মানুষের সেই সঙ্গী যে আপনাকে দুঃখ মুছিয়ে দেয়, সুখকে ডাবল করে দেয়, এবং যে কোনো দুর্দশায় বা যে কোনো ক্রাইসিসে কিন্তু বই আপনাকে আগলে রাখে। এটা আমার কথা নয়, বিশিষ্ট মনীষীদেরই কথা। এবং ওয়ারেন বাফেট বলেন, এত ব্যস্ত একজন মানুষ, এত সাকসেসফুল একজন ব্যবসায়ী, উনিও কিন্তু বলেন যে দিনে অন্ততপক্ষে 500 পেজ, আমার কাছে একটু বেশিই মনে হয়েছে, উনি বলেছেন যে উনি দিনে অন্তত 500 পেজ পৃষ্ঠা বই পড়েন। এবং আপনি এমন কোনো সফলকাম ব্যক্তি খুঁজে পাবেন না যিনি কিনা বই পড়েননি, প্রচুর বই পড়েন না। কারণ বইয়ের মধ্যে শুধুমাত্র জ্ঞান থাকে তা তো নয়, আপনার দৃষ্টিকে কিন্তু খুলে দেয়। সো আমি যেটা বলি সবসময় যে বাবা মাকে দায়িত্ব নিতে হবে, পরিবার থেকেই কিন্তু সব কিছু শুভ সূচনা হয়ে থাকে। সুতরাং অবশ্যই বই সহজলভ্য করতে হবে। বইমেলা গিয়ে আমি অনেক সময় দেখি যে বাবা মারাই বরং প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছেন। বাচ্চা বই দাঁড়িয়ে দেখতে চায়, বাবা মা তাকে টেনে নিয়ে আসছেন, সময় নাই, চলো তাড়াতাড়ি বাসায় যাই। ঠিক বিপ্রতীপ চিত্র দেখছি। বাবা মাকে আরও বেশি বই প্রেমী হতে হবে এবং বোঝাতে হবে যে টুডেজ রিডার ইজ টুমরোজ লিডার। আজকে যারা বই পড়ছে তারাই কিন্তু ভবিষ্যতে দেশ এবং বিশ্বকে নেতৃত্ব দিবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো অতিথি, অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।